এখন সরাসরি ঘটনায় চলে যাবো এবং যেরকম আমি শুরুতেই বলেছি যে আজকের ঘটনাটা অন্য দিনের মতোই শুরু করতে চাই একটা চমৎকার একটা ইমেল দিয়ে। পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের, তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা ডোম। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বুঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনে। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল। তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমার দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো আর যাই হোক, আমার বন্ধুর মা তো, যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান বেড়েছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নিরাপত্তা। আমরা মাত্র 5 জন লোক। অঝরে বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম।
সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গত রাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে কাছে এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বল হরি হরি বল, বল হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। তো এই ছিল আমাদের প্রথম ঘটনাটি, যেটি একটা ইমেইল, এবং আপনাদের কাছে আমি পড়ে শুনি। যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। সাকিবুল হাসান, আমি লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যালের 6ষ্ঠ পর্বের ছাত্র। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমাদের দাদার বাড়ির। ঘটনাটি একটি পুকুরকে নিয়ে। এটি ঘটে আজ থেকে প্রায় 40 বছর পূর্বে। এটা আমি শুনেছি আমার এক দাদির কাছে। আমি ওনার মতো করে বর্ণনা করার চেষ্টা করব। দিঘিটির নাম কমলার দিঘি। এটি নোয়াখালী জেলার চৌমুহনী চৌরাস্তার একটু দূরে। কেন্দুবাগ এসে কমলার দিঘি বললেই সবাই দেখিয়ে দেবে। মূল কথায় আসে, তখন সচরাচর পুকুরের পানি ছিল না, যার ফলে পানির জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এই সমস্যা থেকে শুরু হয় পুকুর খনন। এলাকার মানুষ কষ্টের কারণে পানির জন্য পুকুর খননের পরও পানির দেখা মিলল না। এই সমস্যার সমাধান খুঁজে ফেলে সবাই, কারণ তখনকার দিনে ইলেকট্রিসিটি অ্যাভেলেবল ছিল না। এই কারণে মোটরে পানি সরবরাহ করা সম্ভব না। অতঃপর তাদেরকে পানির জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি বলা চলে। এক পর্যায়ে সেই এলাকায় কয়েকটি পরিবারের সাথে অদ্ভুত স্বপ্ন দেখানো শুরু হয়। স্বপ্নের ধরন এমন, কমলা নামের মেয়েটা যেন সেই পানি শূন্য পুকুরে তাকে হাঁটতে হবে, এবং ঘটনাটি যদি এখানেই শেষ হতো তাহলে ভালোই হতো। এরপর যা হলো তা রীতিমতো অকল্পনীয়। সবার অনুরোধে কমলা নামের মেয়েটার পরিবার মেয়েটাকে রাজি করালেন। স্বপ্নের বাকি অংশে বলা হলো, মেয়েটার হাঁটতে হাঁটতে তার পায়ের গোড়ালি থেকে যতক্ষণ না পর্যন্ত রক্ত বের হয় ততক্ষণ পর্যন্ত হাঁটাটা কন্টিনিউ করতে হবে। অবশেষে সবার ভালো হোক ভেবে মেয়েটা এই কষ্ট মেনে নিয়ে কাজটি করবেন ঠিক করলেন। কমলা কাজটি করা অর্থাৎ হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে সময় পার হতে লাগলো। এক সময় কয়েকজন মিলে একটা সহজ পন্থা অবলম্বন করল। তারা একটা কবুতর জবাই করে কমলার পায়ের গোড়ালিতে কৌশলে লাগাবেন। ওভাবে কাজটি হলো। বিপত্তি বাঁধলো তখনই যখন পানি পুকুর ভরতে থাকে। মেয়েটা পানির নিচে চলে গিয়ে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো। কোন এক অজানা রহস্যে মেয়েটা ওপরে উঠে আসতে পারলো না। পুকুরের পানিতে ভরপুর, মেয়েটা পানির নিচে। সবাই হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। সত্যি না হয় দেয়ার ঠিকানায়, সত্যি যদি বিশ্বাস না হয় দেয়ার ঠিকানায় যোগাযোগ করে দেখুন। মেয়েটির স্বামী ও একটি কোলের বাচ্চা ছিল। আপনি বলতে পারেন কোলের বাচ্চা মায়ের দুধ ছাড়া থাকবে কি করে, আর আগে বলে রাখা ভালো কমলার পানির নিচে যাওয়ার দৃশ্য সবাই প্রত্যক্ষ করে। তারাও মেয়েটাকে পানি থেকে উঠাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। আপনি হয়তো একটা ব্যাপার জানেন, মাটির নিচে যখনই কোন জিনিস খোঁজ করা হয় তখন ব্যর্থ হলে সেই লোকগুলোর স্মরণ থাকে না, বা তারা কতটুকু মাটি খুঁড়লো। সো আমরা জানি যে পুকুর কতটা গভীর ছিল। পুকুর পাড়ে তার বাচ্চার কান্না শুনে কমলা পাড়ে উঠে এলো। তার মায়ের কোলে থেকে বাচ্চাটাকে ঘাটে এসে দুধ খাওয়ালো। এভাবেই প্রতিদিন সময় মতো বাচ্চাকে কমলা দুধ খাওয়াতো। এই ব্যাপারটা কমলার স্বামী পেছনে হতো। তার স্বামী একদিন ঘটনাটি লক্ষ্য করলো এবং সে গোপনে পাহারা দিতে থাকলো, এই বলে তার স্ত্রীকে কমলা যেন তার পানির নিচে যেতে না পারে। সময় মতো কমলা বাচ্চাকে তার মা পাড়ে নিয়ে এলো। কমলা পাড়ে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে বসলো। অমনি কমলার স্বামী পেছন থেকে এসে তাকে ধরতে যাবে। সেই মুহূর্তে কমলা টের পেল এবং পানিতে লাফ দিল। অবশ্য তার স্বামী শুধু তার চুলগুলো ধরতে পারলেও কমলাকে আটকাতে পারলো না। শুধুমাত্র চুলগুলো হাতে রয়ে গেল। চুল দিয়ে আর কি হবে, চুলগুলো ফেলে দিল। আর সেই পুকুর পাড়ে ছনের এক ধরনের বন ওঠে। ধারণা করা হয় ওই চুল থেকে নাকি এই ছনের বন তৈরি হয়। এখানে কমলার অবদানের কিছু কথা না বললেই নয়।
আপনারা আগের কিছু ঘটনা শুনেছেন। তখনকার দিনে গ্রামের বাড়ি ডেকোরেশনের ব্যবস্থা ছিল না বললেই চলে, যার কারণেই কোনো গরিব লোকের বিয়ের অনুষ্ঠান হলে কমলা পুকুরের পাড় থেকে প্রয়োজনীয় মালামাল সময় মতো নিয়ে আসতো এবং তা ফিরিয়ে। এখানে বলে রাখা ভালো, কমলার স্বামী চুল টান দেওয়ার পর থেকে কমলা আর পানির ওপরে উঠে আসতো না। যথারীতি বিয়ের মালামালের কৃতজ্ঞতা ভুলে গিয়ে এক লোক একটা পানির গ্লাস লুকিয়ে রাখলো। অনুষ্ঠান শেষে মালামাল ফেরত দেওয়ার সময় বিপত্তি বাঁধলো। তা 3 দিন উপরে থেকে অবশেষে সেই সুবিধা আর কারোর জন্য এলো না। সব শেষে ওই পুকুরে মাছ ধরার জন্য পুকুরের নিচে একজন লোক সেই কমলার অবস্থান নিশ্চিত করে। ওই লোক জানতে পারায় কমলা তাকে পেট ভরে খাওয়ার খাইয়ে এক খেলি পান খেতে দিল। লোকটি পুকুরের নিচ থেকে উঠে এলো। আরেকটা কথা, কমলা তাকে কমলার অস্তিত্বের কথা বলতে নিষেধ করেন। এদিকে অনেক সময় লোকটার পান নিচে থাকার পর সবাই মনে করলো বা চিন্তা করলো যে তাকে পান মুখে দিয়ে উপরে আসতে দেখে সবার মনের মধ্যে প্রশ্নের বাসা বাঁধে যে অনেকক্ষণ পানি থেকে উঠছিল না এবং তারপরে কিভাবে আবারও এরকম পান খেতে খেতে একটা লোক উঠে আসলো। শেষমেশ লোকটা সত্যি বলতে বাধ্য হলো। এদিকে পুকুরের সবার অসচেতনতা ও ময়লা আবর্জনা মুক্ত করায় কমলা ওই পুকুর থেকে উত্তর দিকের কোনো একটা জায়গায় চলে যায়। যেদিকে যায় লোকটা বলে সেই পথে একটা ছোট নদীর সৃষ্টি হয়। এরপরে কমলার নামেই কিন্তু সেই দিকে নামকরণ করা হয়। স্টুডিওতে আরো একজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, আমরা চলে যাব সরাসরি তার কাছে। প্রথমে জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটি আমরা শুনে আসবো। চলুন আপনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম রাসেল। ওয়ালাইকুম সালাম। আমি এসেছি মিরপুর ডিউএইচএস থেকে। আমি মোহাম্মদ কামরুজ্জামান তুষার। আমি একটা প্রাইভেট হসপিটালে কর্মরত আছি। আচ্ছা, এবং আপনি প্রাইভেট হসপিটালে কর্মরত আছেন এবং আপনার ঘটনাটাও খুব আজবভাবে অ্যাম্বুলেন্স নিয়ে রিলেটেড। আসলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে 2017 সালের 5 অক্টোবর। সেদিন ছিল আমার মামার বিয়ে। তো আমি বলে দিচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। ঘটনাটা ঘটেছে আসলে কুমিল্লার দাউদকান্দিতে। তো আমরা 3 কলিগ মিলে সকালে রওনা হই দাউদকান্দির উদ্দেশ্যে। আমরা খুব ভালোভাবে 2টি বাইকে করে 3 জন জার্নি করে খুব সুন্দরভাবে পৌঁছাই। তাদের বিয়ের প্রোগ্রাম শেষ করি আমরা সন্ধ্যা হয় এরকম একটা অবস্থা। আমরা আবার রওনা করি ঢাকার উদ্দেশ্যে। এখানে আমি একটু বলে নিচ্ছি, আমরা আসলে যে রোডটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের 2টা ওয়ে আছে। কাঁচপুর সায়দাবাদ হয়ে যেটা যায়, আর একটা হচ্ছে 300 ফিট দিয়ে ভুলতা দিয়ে যে কাঞ্চন ব্রিজ দিয়ে যায়। এটা আমাদের জন্য একটা ইজি প্রাইভেট কার বা মোটরসাইকেলে করে যাওয়ার জন্য আমরা এই পথটা দিয়ে যাওয়া আসা করি নর্মালি প্রাইভেটে গেলে আর কি। তো ঘটনাটা ঘটে রাসেল ভাই, আমরা যখন সন্ধ্যার পর রওনা হই, আমরা 3 জন কলিগ ছিলাম, আমি আর আমার 2 কলিগ, সাথে 2টো বাইক ছিল আমাদের সাথে। তো আমাদের যে স্টেশন থেকে দাউদকান্দি টোল প্লাজা ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার আমরা খুব ভালোভাবে আসি, খুব একই গতিতে 2টা বাইক। আমি ছিলাম একজনের পিছনে বসা, আর সামনে যে ছিল সে সিঙ্গেল। তো খুব ভালোভাবে আসি দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত। আমরা টোল দেই, টোল পার দিয়ে আমরা পার হই, ব্রিজে উঠবো সেই অবস্থা। তো যে সিঙ্গেল ছিল সে হচ্ছে আমাদের সামনে, আর আমার সামনে একজন ড্রাইভ করছে, আমি পিছনে বসা। তো হঠাৎ আমাদের পিছনে একটা অ্যাম্বুলেন্স টোল দিয়ে জোরে হর্ন বাজিয়ে সাইলেন্সারটা বাজিয়ে জোরে আসতেছে। নর্মালি যেভাবে আসে খুব জরুরি বা আইসিইউ অ্যাম্বুলেন্স যেগুলা ওই টাইপের, যে জোরে হর্ন দিয়ে খুব হলে ইমার্জেন্সি হলে যে কাজটা করে সেভাবে আসছে। তো আমি তাকিয়ে আছি অ্যাম্বুলেন্সটার দিকে, খুব জোরে আওয়াজ দিচ্ছে, বাট আমাদেরকে ক্রস করছে না অ্যাম্বুলেন্সটা। আমি চিন্তা করছি এত জোরে মানে সাইলেন্সার বাজাচ্ছে, এত ইমার্জেন্সি, আমরা আমাদের বাইকের গতি কমাই দিচ্ছি। আমি বললাম যে একটু স্লো যান, অ্যাম্বুলেন্সটা চলে যাক। তো অ্যাম্বুলেন্সটা যাচ্ছে না। আমি বলছি এটা কেমন অ্যাম্বুলেন্স, এত জোরে জোরে সাইলেন্সার দিচ্ছে, আর আমাদের গতি কমিয়ে দিলাম 30-40 মতো, আর অ্যাম্বুলেন্স যাচ্ছে না কেন? তো ওকে বললাম যে আসতে যান, ও অ্যাম্বুলেন্সে যাক। পরে দেখলাম যে অ্যাম্বুলেন্সটা আমাদেরকে ক্রস করছে। ক্রস করার সময় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সে যে একটা গ্লাস থাকে মিডলের দিকে, পিছনের গ্লাস গুলো কালো, উইন্ডোটা খোলা, সেখানে একটা লোক, সে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, নর্মালি নিয়েছি যে তাকিয়ে আছে, আমাদেরকে সে ক্রস করলো। তো আমরা যাচ্ছি আমাদের মতো। এর মধ্যে রাসেল ভাই আমাকে যে নিয়ে ড্রাইভ করতেছিল সে বলতেছিল যে আমি একটু আনইজি লাগতেছে বাইকটা চালাতে, এতক্ষণ তো ভালো লাগছিল, একটু আনইজি লাগতেছে। আমি বলছি একটু জোরে চালান, অ্যাম্বুলেন্সটা এখন চলে গেছে, একটু জোরে চালান। আমাদের যে সামনে যে ইয়ে আছে সে খুব দ্রুত যাচ্ছে, 60-70 গতিতে যাচ্ছে। সে কি করলো, আর যেতে পারছে না, এই গতিতেই যাচ্ছে 35 ম্যাক্সিমাম 40। আমি তাকে পুশ করতেছি যে তাড়াতাড়ি যান, আমাদের ঢাকায় পৌঁছাতে হবে, হয়তো অনেক রাত্র হয়ে যাবে। তো সে কোনোভাবেই পারছে না। তার কেমন জানি একটু মানে আসার সময় নর্মালি সে যেমন 80-100 চালিয়ে আসছে, ওরকম স্পিডটা তার মধ্যে আর নাই, সেই স্পিডটা একদমই কমে গেছে। তো আমি আর হাইওয়েতে একটা প্রবলেম হচ্ছে, গাড়ির গতির সাথে মিলিয়ে চলতে হয়। গাড়ির গতির সাথে না মিলিয়ে চললে পিছন থেকে বারবার হর্ন দিতে থাকে, ডিস্টার্ব করে। তো
তো তারপর আমরা চালাচ্ছি আমাদের গতিতেই, সেই অ্যাম্বুলেন্সটা আবার স্লো হয়ে আমাদের পিছনে চলে আসে। আচ্ছা। তো আবার বললাম যে এত জরুরি অ্যাম্বুলেন্স এত জোরে সাইলেন্সার দিচ্ছে, এটা এত স্লো যাচ্ছে কেন? আবার আমরা ক্রস করার সময় দেখছি সেই লোকটা, মানে বারবার সেই লোকটা আমার চোখেই পড়ছে, আমি পিছনে বসা, তো আবার সেই লোকটা আবার জোরে জোরে পিছন থেকে সেই সাইলেন্সার বাজাচ্ছে এইভাবে চলতে থাকে তার সাথে। এর মধ্যে যে আমার সামনে যে ড্রাইভ করছে সে খুব নার্ভাস হয়ে যায়, সে এইভাবে চালাতে থাকতেছে। তো আমি যেটা ধারণা করতেছিলাম যে এত জোরে জোরে আসতেছে, ঘটনাটা কি হইতে পারে, তারা যাচ্ছে না কেন? তো আমি কয়েকবার মানে হাতে ইশারা করে তাকে সিগন্যালও দিলাম যে আপনি যান, আমরা স্লো যাচ্ছি, আপনি যান। বাট না, তার যে গতি নর্মালি সেভাবেই চলছে। তো আমার মধ্যে একটা মানে ভয় কাজ করছে, এটা কিভাবে সম্ভব যে এত দ্রুত গতির অ্যাম্বুলেন্সটা বারবার আমাদেরকে পিছনে পড়তেছে, আবার সামনে যাচ্ছে, এরকম করেন না, মানে একটা মানে খেলার মতো, একবার আমরা যাচ্ছি একবার সে পিছনে। আপনাকে ক্রস করে যাওয়ার পরে আবার পেছনে এসে পড়ছে ব্যাপার আসলে। এবং যে তাকিয়ে আছে সে আমার দিকে তাকিয়ে আছে। তো আমার মধ্যে একটা ভালো ভয় কাজ করতেছে যে ঘটনাটা কেমন। তাছাড়া যে ড্রাইভ করতে সে খুব নার্ভাস হয়ে গেছে, ওই দিক দিয়ে সামনে যে আছে সে আমাদের উপর খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তার গতির সাথে আমরা কোনোভাবে মিলাতে পারতেছি। সে কোনো একটা জায়গায় থামতেছে 60-70 গতিতে, আবার যখন আমরা তাকে ছুই তারপর আবার সে চালায় নর্মালি, সে আগে চলে যাচ্ছে, বাট কোনোভাবে আমরা একসাথে এক রথে আমরা যেতে পারছি না। তো আমি মানে মনে মনে একটা টার্গেট করি যে আমরা তো মদনপুর যখন যাব তখন তো রাইট টার্ন নিব আমরা, তো তখন হয়তো এটা তো নর্মালি ওই দিক থেকে যে পেশেন্ট গুলো আসে এগুলো নর্মালি ঢাকা মেডিকেল অথবা পিজি ওই দিকটাতে যায়, নর্মালি 300 ফিটে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তো ভাবলাম যে আমরা হয়তো বেঁচে যাব, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া যাবে যে অ্যাম্বুলেন্সটা ওইদিকে চলে যায়। তো আমাদের সামনে যে ছিল সে রাইট টার্ন নিয়ে সামনে অপেক্ষা করতেছে, আমরাও গেলাম। যাওয়ার পর দাঁড়ালাম একসাথে, দাঁড়ায় দেখি যে অ্যাম্বুলেন্সটা ঠিক রাইট টার্নই করলো। রাইট টার্নটা করলে সে আমাদেরকে খুব স্পিডে ক্রস করে গেল। আমি তখন খুব বেশি অবাক হয়ে গেলাম, এইদিকে এটা কিসের জন্য আসলো? এটা তো ওইদিকে যাওয়ার কথা, সোজা যাওয়ার কথা, কেন রাইট টার্নে আসলো? এটা আমাদেরকে ফলো করছে এরকম কিছু? তো এর মধ্যে ওই আমাকে যে নিয়ে ড্রাইভ করতেছিল সে খুব নার্ভাস ফিল করতেছে, সে বলতেছে আমি কেন জানি বাইকটা আনতে পারতেছি। তো আমাদের সামনে যে ছিল সে বললো যে বাইকে প্রবলেম নাকি ডবল ওঠাতে প্রবলেম। তো সে বললো ঠিক আছে, আমার বাইকটা একটু ভালো, আমার বাইকটা তুমি নাও, আর যে ডবল আছে আমি ডবলকে তার আমার পিছনে নিচ্ছি, তুমি সিঙ্গেল আছো এবং ভালো বাইকে আসো। তো আমরা ওরকম ভাবে কাজ করলাম, কিন্তু চেঞ্জ করলাম সবকিছু ঠিকই, বাট সবকিছুই আগের মতো, সেই স্লো ভাবে আসতেছে, সে আগের মতোই করতেছে। তো আমি পিছনে, আমি এর মধ্যে ওই ঘটনাটা যে সামনে ছিল তার সাথে শেয়ার করতে শুরু করলাম যে টোলপাড়া থেকে শুরু করে এই অ্যাম্বুলেন্সটা আমাদেরকে ফলো করতেছে, একবার আসছে যাচ্ছে, আমরা এটা মানেই বুঝতেছি না, এবং একটা লোক উইন্ডো দিয়ে তাকিয়ে আছে বারবার আমার দিকে। তো আমার খুব ভয় লাগতেছে বিষয়টা। ফারুক এই যে ছিল ড্রাইভে সে খুব নার্ভাস হয়ে গেছে, সে বলতেছে আজকে আমার কেমন যেন লাগতেছে, আমার মনে হচ্ছে না আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো। তো এটা বলার পরপরই সাই করে আবার অ্যাম্বুলেন্সটা আমাদের পাশ দিয়ে গেল। আমি বললাম যে এই যে এই অ্যাম্বুলেন্সটা নিয়ে এতক্ষণ আমাদের সাথে এরকম হচ্ছে। তো তারপর পিছনে ফিরে তাকালাম, দেখলাম যে ও পিছনে পড়ে যাচ্ছে, পিছনে দেখলাম যে ওর কোনো চিহ্ন নেই, ওকে আর দেখতেছি না, সিঙ্গেল ছিল। তো আমরা বাইক ঘুরে গেলাম, যে দেখলাম যে ও পড়ে আছে একটা গর্তের মধ্যে, পুরো বাইক সহ একটা গর্তের মধ্যে পড়ে আছে। গর্তে একটু বৃষ্টির পানি ছিল, ধোঁয়া উঠতেছে মোটরসাইকেলের থেকে, ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতেছে প্রচন্ড, সে প্রচন্ড ব্যথা পায়, বাইকের নিচে পড়ে আছে। যে একটা কাভার্ড বেঞ্চ ছিল তার পিছনে, হেডলাইট দুটো উঁচা করে খুব হার্ড ব্রেক করে দাঁড়িয়ে আছে, মানে আর অল্পর জন্য সে বেঁচে গেছে, যে তাকে চাপা দেয়নি কাভার্ড বেঞ্চে এরকম। তো আমরা যাওয়ার পর তো আমরা অবাক, দেখি এটা যেটা কি সব কিভাবে, তাকে জিজ্ঞাসা করতেছি, সে বলতে পারতেছে না যে কিভাবে পড়লো, কেন পড়লো, কিছুই বলতে পারতেছে না। বাট সে দুর্ঘটনাটা কিভাবে হলো এটাই তার কোনো আইডিয়া নেই। আচ্ছা, তো আমরা কাভার্ড ভ্যান ওনাকে দোষ দিতে পারছি না, কারণ সে হার্ট ব্রেক করার কারণে সে বেঁচে গেছে, তিনি বরং বাঁচিয়ে আমরা তাকে ভালো বলতেছি যে সে হার্ট ব্রেক করেছে। তো সেখানে আমরা 10-15 মিনিট অপেক্ষা করলাম। এখন যে অ্যাক্সিডেন্ট করলো সে কোনোভাবে আর বাইক চালাতে পারবে না, তার পায়ে ইনজুরি হয়েছে। তো এখন আমরা প্ল্যান করলাম যে আমি যে এটা ডবল ছিলাম, যে ইনজুর্ড হয়েছে সে সাথে উঠে যাবে আর ওই বাইকটা আমি চালাম। তো ওইভাবেই করছি। এখন হচ্ছে ওরা ভালোভাবে আগের মতো যাচ্ছে, বাট এবার আমার সাথে আবার দেখি যে ওই অ্যাম্বুলেন্সটা আবার আমার পিছে পড়ে গেছে, তারা স্পিডে যাচ্ছে। তো আবার সেই ঘটনা, সেই অ্যাম্বুলেন্সটা আবার আমার সাথে। আমি তো এখন সিঙ্গেল, তখন তো 2 জন ছিলাম, আমার মধ্যে একটু ভয় কম ছিল, এখন ভয়ের পরিমাণটা আরো বেড়ে গেছে যে আবার অ্যাম্বুলেন্সটা যাচ্ছে এবং ওই লোকটা ঠিক একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি মানে ভীষণ ভয় পাইতেছি যে আমি কি এভাবে যাইতে পারবো ঢাকা পর্যন্ত, নাকি ওনাদেরকে আমি ধরতে পারবো, ওনারা কোথায় আছে। আর আমার ফোনেও চার্জ ছিল না যে তাদেরকে একটা ফোন করে আমি বলবো যে এই গন্তব্যে আমি আছি। এভাবে করতে করতে ফুলতা যে 4 কোণার যে মাথাটা আছে, 4 রাস্তা একটা ফ্লাইওভার হচ্ছে, ওই পর্যন্ত আমরা আসি। আসার পর 12 চাকার একটা বড় গাড়ি আছে, আমি কিভাবে যেন ওটার মাঝ পর্যন্ত ঢুকে গেলাম। আচ্ছা, মানে বড় একটা দুর্ঘটনা ঘটতো, আল্লাহ বাঁচাইছে আমাকে। পরে কয়েকজন লোক দেখলো, দেখার পর আর ওইটাও একটা সিগন্যাল ছিল, সিগন্যাল থাকার কারণে উনি হার্ট ব্রেক করে ওখানে গাড়িটা আটকিয়ে রাখে। কয়েকজন আমাকে টেনে বের করলো বাইকটাতে, বাইকটাতে একটু ক্ষতি হয়েছে।
এই ব্রেকটা একটু বাঁকা হয়ে গেছিল। তো এই বাঁকা ব্রেক নিয়ে আমি সামনের দিকে আগাইতেছি। তো একটু পর যাচ্ছি, এটা ক্রস করলাম, ক্রস করে দেখি যে আবার সেই অ্যাম্বুলেন্স, আবার আবার সেই ঘটনা, আবার মানে এরকম হচ্ছেই। মানে সেই শুরুতে যেটা হয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে, আর ভয়টা আমার বাড়তেছে যে আমি কি করব, মনে হচ্ছে বাজে কিছু হচ্ছে আমার সাথে। এটা তারপর একটু পর আমি গেলাম, যাওয়ার পরে আমি ওই অ্যাম্বুলেন্সটা আবার আমাকে খুব দ্রুত ক্রস করে গেল, আবার সেই লোক, আবার সেই চেহারা, এবং আপনার দিকে আবারও তাকালো। আচ্ছা। তো ওদিকটা একটা গ্রাম অঞ্চল টাইপের, তো মানে কিছু কাভার্ড ভ্যান ছাড়া লোকাল বাসও দেখা যাচ্ছে না, মানে প্রাইভেট কারটার খুব কম, মানুষজন হাঁটা চলা খুব কম, নরমালি মালামাল ক্যারি করা হয় রোডটা দিয়ে। তো তারপর কি হলো, তারপর অ্যাম্বুলেন্সটা খুব দ্রুত চলে গেল, আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর অ্যাম্বুলেন্সটাকে আর দেখলাম না কিছুক্ষণ। এরপর দেখলাম একটা প্রাইভেট কার, প্রিমিয়ার টাইপের প্রাইভেট, সেটা হচ্ছে নরমালি দুই পাশে যে গ্লাস থাকে, লুকিং গ্লাস লাল কাপড় বাঁধা। আচ্ছা। ডেড বডি ক্যারি করলে যে পিক আপে বা গাড়িতে করে আর কি, যে একটা রেড সিগন্যাল দিয়ে যাচ্ছে ওরা, দুই পাশে কাপড় বাঁধা। আসল ভাই ওইটা হচ্ছে মানে ওই গাড়িটা আবার একটা দ্রুত দেখলাম আমাকে গেল, কিন্তু সেই লোকটাই সেই গাড়ির সামনে বসা, যে লোকটা ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভ করছিল না, সে ড্রাইভারের পাশে সিটে বসে আছে, এবং সেই গাড়িটারও গ্লাসগুলো সবগুলোই কালো। মুহূর্তের মধ্যে আমি চিনতে পারলাম যে সেই লোকটি অ্যাম্বুলেন্সে যে ছিল একই লোক। আমি তো আসলে আরো বেশি ঘাবড়ে গেলাম যে মনে হয় সম্ভব না আমার পক্ষে যাওয়া। আমি তখন বাইকটা থামায় রাখলাম যে আমার উপযুক্ত টাইম হচ্ছে এখন থামিয়ে রাখ, আমার আর কোনো উপায় নেই, আমি যেতে পারছি না। বাইকটা থামিয়ে রাখি, এখন আমি কাউকেই পাচ্ছি না এখানে যে আমাকে কেউ একটু হেল্প করবে, রাত্র হয়ে যাচ্ছে, শুধু একটু কয়েকটা কাভার্ড ভ্যান দেখতেছি, আর একটা মনে একটা কাজ করতে হলো ছিনতাইয়ের ভয়, ওই রাস্তাটা বেশি ভালো না, খুব ভয় কাজ করতেছিল। পরবর্তীতে আমি কয়েকজন লোককে পাওয়ার পরে তাদের ফোন নাম্বার দিয়ে আমাদের সামনে যারা ছিল তাদেরকে কল ইনফর্ম করি যে এই পজিশনে আছি, ওরা আসলে আমাকে হেল্প করে আবার সে আগের মতো আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে আমি তো খুব ভয়ে যাচ্ছি, তো ওরা অনেকটা আমার সাথে সাথে যাচ্ছিল, কিন্তু আমি যেই গতিতে যাচ্ছি আসলে ওরা কোনোভাবে ওটা পারতেছে না। আর এরপরই 300 ফিটের কাছাকাছি চলে আসছি, একটা যানজট লাগছে, ওখানে ওদেরকে আমি আবার হারাই ফেলি, পাই না। তো ওরা কাঞ্চন ব্রিজটা ক্রস করে ওরা কাঞ্চন ব্রিজের ওই পার থাকে, আর আমিও এর মধ্যে, আর ওই গাড়িটাকে আমি দেখি না, আর পান না ওই অ্যাম্বুলেন্সটাকেও না, অ্যাম্বুলেন্সটাকে আর পাইনি, গাড়িটাকে আমি দেখি না, যানজটে অনেক গাড়ি দেখি, বাট ওই গাড়িটাকে আমি দেখি না। একটা সেরেন দেখছিলেন, ওইটাও আর দেখছি না। গাড়িটাকে আমি দুইবার দেখেছি, একবার দেখেছি, আরেকবার সামনে আরেকবার দেখবো। তো আমার সিদ্ধান্তটা হচ্ছিল যে ওইবার যাই, ওর অপেক্ষা করছি। একসাথে 3 জন গেলাম, যাওয়ার পরে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না থাকার কারণে ওই বাইকের যে পিছনে ইনজোর ছিল সে বলল যে ও পিছনে বসবে, যদি পুলিশ ধরে বা সার্জেন্ট ধরে ওর লাইসেন্সটা শো করবে। আমি ড্রাইভিং আছে, আমি চালাচ্ছি, ও পিছনে। তো আমরা দুজনে এখন আবার উনি আবার চলে যাচ্ছে, তো আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি, উনি খুব গতি দিয়ে যাচ্ছে, আর আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল 30-35 এ যাচ্ছি। মনের মধ্যে খুব ভয় কাজ করতেছে, সেও ইনজোর্ড আর আমিও খুব ভয় নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আবার সেই গাড়িটাকে দেখলাম ভাই, এটাই লাস্ট টাইম ছিল গাড়িটাকে দেখা। গাড়িটা আবার চলে গেল, আবার খুব আমার দিকে সেইভাবে তাকায় ছিল। তো আমি আর ওই তাকে বললাম যে অ্যাম্বুলেন্সটা দেখার পরে, এরপরে সেই গাড়িটা সে দেখেনি, শুধু আমার সাথে হয়েছে। তো আমি আর তাকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারতেছি যে কি ঘটতেছে এটা। আমি তাকে বললাম যে দোয়া পড়েন, মনে হয় বাজে কিছু হচ্ছে আমাদের সাথে, দোয়া পড়েন আমরা যাতে ঠিক মতো পৌঁছাতে পারি। আচ্ছা। তো খুব আস্তে আস্তে আমরা আসলাম, আসার পরে কুড়িল পর্যন্ত আমরা আসলাম, এর মধ্যে গাড়িটাকে আমরা দেখিনি। কুড়িলে আসার পর একটু পরেই আমরা বাইক নিয়ে পড়ে যাই এবং পিছনে একটা প্রাইভেট কার ছিল, সেও খুব স্পিডে ছিল, বাট আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, সে খুব হার্ট ব্রেক করার কারণে আমরা দুজনে ছিটকে পড়ে দুই জায়গায়। আচ্ছা। তো খুব ভালোই আহত হই আমরা। আহত হওয়ার পরে তারপর আমরা সামনে যে ছিল সাথে যোগাযোগ করে আমরা কোন রকমের রাসেল ভাই বাসায় যাই, এবং মানে আল্লাহর কাছে শুকরিয়া করি যে আজকে মানে কি হতে চলছিল আমাদের সাথে আসলে আমরা জানতাম না। আমাদের বাবা মায়ের দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, এই জন্য হয়তো আমরা আজকে বেঁচে আসছি। আমার এই কলিগটা অসুস্থ ছিল কয়েকদিন, আর রাসেল ভাই আমার যে ইনজুরি ছিল পায়ে পড়ে যাওয়ার পরে, নর্মালি আমি তো হসপিটালে জব করি, আমি যেটা জানি আর কি, সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে রিমুভ হয়ে যায় বা শুকিয়ে যায়, হিল করার কথা, কিন্তু বাট আমার 1 মাস পর্যন্ত
হয়ে গেছিল রাসেল ভাই, এই ইনজুরিটা ভালো হয়নি। এবং আমি এত সুন্দর করে আমাদের এক্সপার্ট সিস্টারদের যে ড্রেসিং করাতাম, বাট এটা ভালো হয়নি, অনেক সময় লাগছিল। নর্মালি ডায়াবেটিক পেশেন্টদের এত সময় লাগে না, বাট আচ্ছা, আমার কি করতে এটা অনেক সময় লাগছিল। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমাদের এই ভৌতিক ঘটনাগুলো আপনার কাছে চলে যায়। আপনারা অনেকেই আছেন যারা আরজে রাসেল ভাইয়ের কাছে ইমেল পাঠান, কিন্তু তা তিনি গ্রহণযোগ্য না হবার কারণে সেগুলো প্রচার করে না। এতে অনেকেরই মনে কষ্ট থাকে, কিন্তু আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের পাঠানো প্রতিটি গল্পের গুরুত্ব দেওয়া হয়। আপনাদের পাঠানো প্রতিটি ঘটনা আমরা পরম যত্নে আপনাদেরই শোনাবো। তাই যারা আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেয়া যে ইমেলটি আছে সেই ইমেলে পাঠিয়ে দিন। তো চলে যাচ্ছি আরও একটি ভয়ঙ্কর ঘটনায়। অনেক সময় আমরা ভাবি যে মানুষ চলে গেছে, সে তো কবরে শান্তিতে আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা মৃত মানুষের সেই শান্তিটুকু কেড়ে নিতে চায়। তান্ত্রিকদের ভাষায় যাকে বলা হয় মুন্ডু সাধনা। আজকের ঘটনাটি আমাদের এক লিসেনার পাঠিয়েছেন। অনেক বড় প্ল্যাটফর্মে তিনি গল্প পাঠিয়েছেন, কিন্তু প্রচার হয়নি। কিন্তু আজ আমরা তার সেই হারহিম করা অভিজ্ঞতা আপনাদের শোনাবো। চলুন সরাসরি চলে যাই সেই রোমহর্ষক কাহিনীতে। ঘটনাটি 1994 সালের কুষ্টিয়ার এক সীমান্তবর্তী গ্রামের একদম শেষে একটা পুরনো জরাজীর্ণ শ্মশান, আর তার ঠিক পাশেই একটা বিশাল পুরনো কবরস্থান। গ্রামের মানুষ বলতো ওই কবরস্থানটা নাকি সাধারণ নয়, ওখানে নাকি নিশির ডাক শোনা যায়, আজব আজব শব্দ শোনা যায় রাত হলেই। আর ঠিক সেই কবরস্থানের এক কোনায় কুঁড়ে ঘর বানিয়ে থাকতো এক রহস্যময় তান্ত্রিক, কালু পাগলা। তার শরীরে সবসময় একটা ভ্যাপসা পচা গন্ধ লেগে থাকতো। মানুষ তাকে দেখতে পারতো না। সে কোনোদিন কারোর সাথে কথা বলতো না। শুধু গভীর রাত হলে তার ঘর থেকে সব মন্ত্র পড়ার আওয়াজ শোনা যেত। আমাদের এই লিসেনার, যার নাম আমরা সুজন হিসাবে ধরছি, তিনি তখন টকবগে তরুণ। এক অমাবস্যার রাতে সুজন তার বন্ধু রানা বাজি ধরল যে তারা একদিন দেখবে যে তান্ত্রিক রাতে কবরস্থানে গিয়ে কি করে। রাত তখন প্রায় 1:45, চারপাশটা একদম নিঝুম। সুজন আর রানা অতি সাবধানে ঝোপঝাড়ের ভিতর দিয়ে এগোতে শুরু করলো। বাতাসে এক অদ্ভুত গন্ধ, ঠিক যেন কাঁচা মাংস পচলে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমনই। হঠাৎ তারা দেখলো তান্ত্রিকটা একটা নতুন কবরের পাশে বসে আছে। কবরের মাটি তখনও ভিজে আছে। লোকটা কোনো কোদাল ব্যবহার করছে না, সে নিজের নখ দিয়ে পাগলের মতো মাটি খুঁড়ছে। তার নখগুলো যেন জানোয়ারের মতো লম্বা আর শক্ত। মাটি খুঁড়তে খুঁড়তে সে একটা সাদা কাফন বের করে আনলো। রানা ভয়ে সুজনের হাতটা শক্ত করে ধরল। সুজন দেখলো তান্ত্রিকটা কাফনের ভেতর থেকে একটা ধারালো দা বের করে এক কোপে লাশের মাথাটা ধর থেকে আলাদা করে নিল। কিন্তু ভয়ের চূড়ান্ত মুহূর্তটা ছিল এরপর। তান্ত্রিকটা সেই কাটা মাথাটা নিয়ে দু হাতে তুলে অন্ধকারের দিক তাকিয়ে বিকট এক চিৎকার দিল, আর সাথে সাথে পুরো কবরস্থানের কয়েকশো গাছ থেকে
একসাথে হাজার হাজার চামচিকা ডানা ঝাপটাতে ঝাপটাতে শুরু করলো। তান্ত্রিকটা মাথাটা ব্যাগে ভরল না। সে মাথাটার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে কিছু বলতে লাগলো। আর ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। সেই মরা কাটা মাথার চোখ দুটো টপ করে খুলে গেল। চোখের মণিগুলো ছিল একদম কয়লার মতো কালো। মাথাটা হঠাৎ হাসতে শুরু করলো। সেই হাসি কোনো মানুষের হাসি নয়, মনে হচ্ছিল কয়েকশো হাড় একসাথে চিবানোর শব্দ। সুজন আর রানা আর স্থির থাকতে পারল না। তারা যখন পিছন ফিরে দৌড় দিবে, তখন হঠাৎ সুজনের মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে তাকিয়ে দেখল কবরের ভেতর থেকে কয়েকটা পচা হাত তার পা জড়িয়ে ধরছে। রানা যখন সুজনকে টেনে তোলার চেষ্টা করলো, তখন তারা দেখল তান্ত্রিকটা তাদের দিকে ফিরে তাকিয়ে আছে, আর তার মুখটা পুরো রক্তে মাখা, আর সে হাতছানি দিয়ে তাদের ডাকছে। সেদিন কোনো মতে তারা জান নিয়ে লোকালয়ে ফিরে আসে, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়েনি। রানা সেই রাতের পর থেকে পুরোপুরি বোবা হয়ে যায়, আর সুজন আজও একা ঘুমোতে পারে না। কারণ আজও যখন রাত 2টো বাজে, তার ঘরের জানালার কাছে কেউ একজন একটা কাটা মাথা দিয়ে ঠকঠক করে আঘাত করে। মাঝে মাঝে মনে হয় জানালার ওপাশ থেকে এক পচা মাংসের গন্ধ তার নাকে আসছে, এবং সেই তান্ত্রিকের ফিসফিসানি শোনা যাচ্ছে। মাথাটা তো নিয়েছি, এবার তোর কলিজাটা লাগবে। তো এই ছিল আমাদের সেই লিসেনারের পাঠানো সেই হারহিম করা অভিজ্ঞতা। কবরস্থানের শান্তি যারা নষ্ট করে, তারা নিজের অজান্তেই শয়তানের সাথে চুক্তি করে ফেলে। আপনার জীবনেও কি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে? তাহলে দেরি না করে আমাদের ইমেল করে জানান। আপনার নাম গোপন করিয়ে আমরা তা শোনাবো। আর মনে রাখবেন, প্রতিদিন রাত 9টা 15 আমরা আসছি আপনাদের পাঠানো সব সত্য আর হারহিম করা কাহিনী নিয়ে। আজকের কাহিনীটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আগামীকাল রাত ঠিক 9টা 15-তে। ততক্ষণ সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।